আকাশবাণী কলকাতা জেলার চিঠি বোলপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের শীত মানেই পৌষ মেলা, আর সেই পৌষ মেলা দরজায় কড়া নাড়ছে। পরপর 3 বার পৌষ মেলা হলেও এই মেলায় আয়োজনের ত্রুটি না থাকলেও বিশ্বভারতীর সরাসরি যুক্ত না থাকায় ঐতিহ্যবাহী পৌষ মেলা যেন তার রূপ গন্ধ হারিয়ে ফেলেছিল। বেশ কয়েক বছর পর এবার বিশ্বভারতী নিজেই পৌষ মেলা করছে পূর্বপল্লীর মাঠে। প্রস্তুতিও চলছে জোর কদমে। ঠিক আগের মতোই পৌষ মেলার বিনোদন মঞ্চ থেকে শুরু করে হস্তশিল্পীদের জন্য আলাদা প্যাভিলিয়ন সবই থাকছে। স্বচ্ছতা বজায় রাখতে মেলা কমিটি এবার অনলাইনে স্টল বিলির ব্যবস্থা করেছে। তার সঙ্গে থাকছে মেলাকে পরিবেশ বান্ধব করে তোলার নানান উদ্যোগ। বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ প্রশাসনের মধ্যে মেলার সুষ্ঠু আয়োজন নিয়ে দফায় দফায় বৈঠকও হচ্ছে। কিভাবে মেলাকে আরও সুন্দর করে তোলা যায়, দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখা হচ্ছে। শহরে যান চলাচলের নিয়ন্ত্রণের জন্য বসানো হবে ড্রপ গেটও। শান্তিনিকেতনের ছাত্রছাত্রী থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী সবাই এই মেলাকে কেন্দ্র করে আশায় বুক বেঁধেছেন। বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিনয় সোরেন জানিয়েছেন, পৌষ মেলা এবার হবে 4 দিনের বদলে 6 দিন। পুনরায় মেলার মাঠকে আবার আগের মতো করে ফিরিয়ে দিতে হবে গ্রিন ট্রাইব্যুনাল এবং পরিবেশ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী। শুধু তাই নয়, প্লাস্টিক বর্জিত মেলায় কেউ যাতে প্লাস্টিক ব্যবহার না করেন সেই জন্য নগর উন্নয়ন দপ্তর থেকে মেলার প্রবেশপথে দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যের কাগজের ব্যাগ। হায়দ্রাবাদের পর এবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় দেশের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র তৈরি হলো। সিউড়ি থেকে 18 কিলোমিটার দূরে 63 বছর পর ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের উদ্যোগে দ্বিতীয় কেন্দ্র স্থাপিত হয়েছে। এখান থেকে প্রায় 100 ফুট ব্যাসের একটি বেলুন উৎক্ষেপণ করা হয়। মাটি থেকে কমপক্ষে 40 কিলোমিটার উঁচুতে ওঠার পর সক্রিয় হয় বেলুনটি। এই বেলুনের মাধ্যমে মহাকাশ থেকে তথ্য সংগ্রহ করা যায় অতি সহজেই। একে অল্টিটিউড বেলুন বলা হয়। হাইড্রোজেন গ্যাস ভরে তা উৎক্ষেপণ করা হয়। বায়ুমণ্ডলের ওজোন স্তরের দিকে উঠে যায় এই বেলুন। মাটি থেকে কমপক্ষে 40 কিলোমিটার ওঠার পর বেলুনের পে লোড খুলে যায়। বায়ুমণ্ডল, মহাজাগতিক ও আবহাওয়া সংক্রান্ত নানান তথ্য অতি সহজেই এর মাধ্যমে সংগ্রহ করা যাবে। মহাকাশ নিয়ে গবেষণার জন্য জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স গড়ে তুলেছেন। তিনি জানান, ইতিমধ্যেই এই সংস্থা 114 বার বেলুন উৎক্ষেপণ করেছে। তবে সংস্থার স্থায়ী নিজস্ব কোনো বেলুন উৎক্ষেপণ কেন্দ্র ছিল না। সন্দীপবাবু বলেন, বীরভূমের এই ফাঁকা জায়গাটি গবেষণার জন্য উপযুক্ত। আগামী দিনে তাদের বায়ুমণ্ডলের আরও উপরের স্তর নিয়ে গবেষণার পরিকল্পনাও রয়েছে। এখানে মহাকাশ গবেষণা করতে পারবেন ছাত্রছাত্রীরাও। দেশের মধ্যে এটি দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র বলে তিনি জানান। প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বৌদ্ধ পণ্ডিত সুনীতি কুমার পাঠক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 101 বছর। সম্প্রতি শান্তিনিকেতনের অবনপল্লীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1954 সালে তার হাত ধরেই বিশ্বভারতীতে ভারত তিব্বতী চর্চা শুরু হয়েছিল। হিমালয়ের দুর্গম এলাকা সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে ঘুরে তিনি সংগ্রহ করেছিলেন একাধিক মূল্যবান নথি। বাংলা, হিন্দি, ইংরেজি, তিব্বতী, মঙ্গোলিয়া, চীনা, পালি, প্রাকৃত, সংস্কৃতের মতো 9টি ভাষায় দখল ছিল পণ্ডিত সুনীতি কুমার পাঠকের। এমনকি সবকটি ভাষাতেই প্রবন্ধ লেখার দক্ষতাও ছিল তার। উল্লেখযোগ্য বিষয় হল, অধ্যাপক সি আর লামা ও সুনীতিবাবুর হাত ধরেই 1954 সালে বিশ্বভারতীতে ভারত তিব্বতী চর্চা বিভাগ স্থাপিত হয়েছিল। গবেষণার সুবাদে তার সংগ্রহ ছিল প্রাচীন তালপাতার পুঁতির ভাণ্ডার, যা ভাষা চর্চার জগতে অমূল্য সম্পদ। 1954 সালে 205 টাকা বেতনে বিশ্বভারতীর পুঁথি বিভাগে যোগদান করেছিলেন তিনি। 1961 সালে ভারত সরকারের নির্দেশে সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। 1969 সালে পুনরায় বিশ্বভারতীতে ফিরে আসেন তিনি। 1984 সালে বিশ্বভারতী থেকে অবসর নিয়েছিলেন। একসময় হিমালয়ের পার্বত্য দুর্গম এলাকায় গ্রামের পর গ্রাম ঘুরে বেরিয়েছিলেন সুনীতি কুমার পাঠক। তাকে গবেষণার জন্য গাড়ি দেওয়া হলেও তিনি তা নেননি। পায়ে হেঁটে গ্রামে ঘুরে সংগ্রহ করেছিলেন মানুষের মুখের ভাষা, ভাষা বৈচিত্র্য, ভাষার ব্যবহার, ধরন, প্রকৃতি নিয়ে তার গবেষণা। এছাড়াও বৌদ্ধতন্ত্র নিয়েও তার গবেষণা রয়েছে। 200-এরও বেশি প্রবন্ধ লিখেছিলেন তিনি। জেলার চিঠি শেষ হলো। বোলপুর থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।